বিলংস টু বি, বিলংস হবে না, বিলং হবে আর কি। হ্যাঁ, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি যে 5 ডাজ নট বিলং টু বি। এইটা কেন লিখছি বুঝতে পারছো? কারণ বি সেটের যে উপাদানগুলো আছে সেটা হচ্ছে এ আর বি, কিন্তু এই এ আর বি এর বাদে তো আর অন্য কিছু নাই, কিন্তু এখানে 5 আছে, তাহলে 5 এইটা কি তোমার বি এর মধ্যে আছে? এটা তো তোমার বি এর মধ্যে নাই, এই জন্য যেহেতু নাই এই জন্য আমি একটা কাটা চিহ্ন দিছি। তাহলে এই জন্য বলতেছি 5 ডাজ নট বিলং, তার মানে কি 5 বিলং করে না কার মধ্যে? বি এর মধ্যে। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন আসো, সেট প্রকাশের আসলে পদ্ধতি হচ্ছে দুইটা, একটা হচ্ছে তালিকা পদ্ধতি, ঠিক আছে, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। আমি লিখে দিচ্ছি, সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটা, একটা হচ্ছে তালিকা পদ্ধতি। কি পদ্ধতি? তালিকা। আচ্ছা, আরেকটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, আরেকটা হচ্ছে আমার সেট গঠন পদ্ধতি। কথা ক্লিয়ার? আচ্ছা, এই তালিকা পদ্ধতির আরেক নাম হচ্ছে টেবুলার মেথড, এটা মনে রাখতে পারো, এটা আরেক নাম হচ্ছে টেবুলার মেথড। এটার আরেক নাম হচ্ছে টেবুলার মেথড, ঠিক আছে। আর সেট গঠনের আরেক নাম হচ্ছে সেট বিল্ডার মেথড। কথা ক্লিয়ার? একটা হচ্ছে টেবুলার, আরেকটা হচ্ছে সেট বিল্ডার। ক্লিয়ার? এরপরে আসি আমরা যে তালিকা পদ্ধতি, বা শুরুতে পড়ছিলাম টেবুলার মেথড বা তালিকা পদ্ধতি। এই তালিকা পদ্ধতিটা কি? এই তালিকা পদ্ধতিতে তোমার কোন একটা সেটকে নির্দিষ্টভাবে ডিফাইন করা থাকবে। যেমন ধরো এখানে আমি যদি লিখি ডি একটা সেট, এই ডি সেটের উপাদানগুলো হচ্ছে এ বি সি ডি, ঠিক আছে। সেটের ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই মনে রাখবা যে সেটের ভিতরের উপাদানগুলা যখন তুমি লিখবা, একটা উপাদান লিখার পর অবশ্যই অবশ্যই কমা ইউজ করতে হবে, ঠিক আছে। তাহলে উপাদানের মাঝে লিখে দিচ্ছি, উপাদানের মাঝে কমা ইউজ করতে হবে, কমা ইউজ করতে হবে। কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে এইখানে দেখো এটা হচ্ছে আমার একটা তালিকা পদ্ধতি, ঠিক আছে। দেখো তালিকা বলতে কি, এখানে এই সেটের উপাদান হচ্ছে এ বি সি ডি, এবং তালিকা পদ্ধতি প্রকাশ করতে গেলে অবশ্যই তোমার দুই দিকে দুইটা ডাবল ব্র্যাকেট দিতে হবে। কথা ক্লিয়ার? আচ্ছা, এই কথাটা এখানেও বলা আছে, এ পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে। আমি একটু আগেই বলছি তালিকা পদ্ধতিতে সেটের উপাদানগুলা একদম উল্লেখ করে দেওয়া থাকবে এবং অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দেওয়া থাকবে। দেখো অবশ্যই দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে আবদ্ধ করা হয়, ঠিক আছে। এবং একাধিক উপাদান থাকলেই যে বলছি উপাদানের মাঝে কমা ইউজ করতে হবে। এখন তুমি বলতে পারো আমাকে যে ভাইয়া এইটা কি শুধু এরকমই হবে? না, এরকম হবে না, এটা অনেক রকম হতে পারে, যেমন 1 2 3 4 5 6 7 8 হোয়াট এভার। আবার কারো নাম হইতে পারে, আবার কোনো সংখ্যা হইতে পারে, আবার এ বি সি ডিও হইতে পারে, ক খ গ ঘ হতে পারে, ঠিক আছে। এখন আসো হচ্ছে সেট গঠন পদ্ধতি। একটু আগে আমরা দেখছি কি তালিকা পদ্ধতি, তালিকা পদ্ধতিটা কি দেখছি যে এইখানে আমরা জাস্ট তালিকা করে করব, ঠিক আছে, যে 2 3 4 মানে আমাদের কোশ্চেনে যেটা দেওয়া থাকবে আমরা সেটাকে তালিকা করে দিব। কিন্তু এইখানে সেটের উপাদানগুলা নির্দিষ্টভাবে উল্লেখ করা হয় না। কোনটার ক্ষেত্রে? এটা হচ্ছে তোমার সেট গঠন পদ্ধতির ক্ষেত্রে। এইখানে কোনো কিছুই তোমাকে উল্লেখ করে দিবে না, ঠিক আছে। এখানে তোমাকে জাস্ট একটা হিন্ট দিবে, ঠিক আছে। সেই হিন্ট থেকে তোমাকে কি করতে হবে? তালিকা পদ্ধতিতে যাইতে হবে, ঠিক আছে। আবার তোমাকে অনেক সময় বলে যে তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতিতে যাও। তো বুঝতে পারছো? তাহলে সেট গঠন পদ্ধতিতে কোনো উপাদান সুনির্দিষ্টভাবে কখনোই উল্লেখ করা থাকে না। এই কথাটা দেখো আমি যেটা বলছি এটা বইয়ের সাথে একদম মিলে যাবে। এ পদ্ধতিতে সেটের সকল উপাদান
সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে, সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে না, কিন্তু উপাদান নির্ধারণের জন্য ধর্মের উল্লেখ থাকে। ধর্মের বলতে বেসিক্যালি বৈশিষ্ট্য উল্লেখ করা থাকবে, ঠিক আছে। এখন তুমি আমাকে জিজ্ঞাসা করো যে ভাইয়া বৈশিষ্ট্য থাকবে, বুঝলাম, তাহলে এই বৈশিষ্ট্যটা আসলে কি রকম হবে, ঠিক আছে। তাহলে সেই বৈশিষ্ট্যটা কি, ধরো এখানে আমি ধরলাম যে এ একটা সেট হতে পারে, এ একটা সেট হতে পারে, পারে না? আচ্ছা, সেই সেটটা ধরো এক্স। এখন তুমি যখন সেট গঠন পদ্ধতির ক্ষেত্রে যাবা, আবার বলতেছি সেট গঠন পদ্ধতির ক্ষেত্রে, তখন অবশ্যই এখানে দুইটা ডট দিতে হবে, এবং এই ডটকে অনেকে জেনো বলে, অনেকে বলে হচ্ছে সাচ দ্যাট, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কিভাবে পড়বো, যে ধরো এটাকে বলবো হচ্ছে আমরা সাচ দ্যাট, এটাকে আমরা কি বলবো, যে সাচ দ্যাট অথবা জেনো, তোমার যেটা ইচ্ছা, ঠিক আছে। তাহলে আমি যদি এখানে লিখি সেটটা, যে ধরো এক্স সাচ দ্যাট এক্স বা এক্স জেনো এক্স, ঠিক আছে। এখন স্বাভাবিক আমি লিখতে পারি জোড় সংখ্যা, স্বাভাবিক জোড় সংখ্যা। তাহলে এই যে স্বাভাবিক জোড় সংখ্যা, এটা তো তোমার অসীম পর্যন্ত চলে যাবে, তাই না? তাহলে এই যে শর্তটা দিছে, যে কি উপাদানগুলা কিন্তু নির্দিষ্টভাবে তোমাকে বলে দেয় নাই, কিন্তু একটা ধর্ম দিয়ে দিছে, সেই ধর্মটা কি, জোড় সংখ্যা, হতে পারে সেটা বিজোড় সংখ্যা। আবার এখানে কি বলছে, বি একটা সেট দেওয়া আছে যেটা হচ্ছে এক্স সাচ দ্যাট এক্স, নবম শ্রেণীর প্রথম 5 জন শিক্ষার্থী। ধরো তোমার ক্লাসে 10 জন আছে বা 5 জন আছে যারা একদম ভালো রেজাল্ট করে। এখন তোমাকে বলল যে এমন একটা সেট গঠন করো যেই সেটে ম্যাথে যারা 95 নাম্বার পায়, 95 এর বেশি নাম্বার পায়, তারা যেন থাকে। তাহলে এই যে 95 এর বেশি পায়, এইটা হচ্ছে তোমার একটা ক্যারেক্টারিস্টিক্স ফিক্সড করে দিছে, কিন্তু 95 এর উপর ঠিক কতজন বেশি পায়, 2 জন নাকি 3 জন নাকি 1 জন, সেটা এখন তোমাকে খুঁজে বের করতে হবে। কথা বুঝতে পারছো? তাহলে কন্ডিশন দেওয়া আছে, সেই কন্ডিশন থেকে আমাকে সেটটা গঠন করতে হবে। কথা বুঝাইতে পারছি? ওকে, আবার বলতেছি, এটা পড়ার নিয়মটা একটু মনে রাখবা, ঠিক আছে। ভুলভাল পড়া যাবে না, ঠিক আছে। ধরো এটা পড়তেছো তুমি, তো এইভাবে পড়া যাবে না যে এক্স কোলন এক্স, এভাবে পড়া যাবে না, ঠিক আছে। এটাকে তুমি এক্স সাচ দ্যাট এক্স বলো বা এক্স জেনো এক্স বলো, কোনো সমস্যা নেই, কিন্তু এই দুইটার মধ্যে যে কোনো একটা তোমাকে বলতে হবে। এরপরে চলো আমরা আগাই। এইখানে তোমাকে বলছে কি, দেখো উদাহরণ দেওয়া আছে। আচ্ছা, এটা একটা কি তালিকা পদ্ধতিতে দেওয়া আছে। এখন তোমাকে বলছে এটাকে সেট গঠন পদ্ধতির মাধ্যমে প্রকাশ করতে। তাহলে সেট গঠন পদ্ধতির ক্ষেত্রে আমরা কি ক্যারেক্টারিস্টিক্সটা দেখছি, যে এখানে একটা ধর্ম ফিক্সড করে দেওয়া থাকে, বা ধর্মটা থেকে আমাকে সেটটা বের করতে হয়, কিন্তু এখানে তোমাকে সেটটাই দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এখানে তোমাকে কি বের করতে হবে, এইখানে তোমাকে আসলে সেই ধর্মটা বের করতে হবে। তাহলে ভাবো তো সেই ধর্মটা কি হইতে পারে। যেমন একটু আগে আমি তোমাকে কি বলছিলাম, যে এটা হচ্ছে বিজোড় সংখ্যার সেট, মনে পড়ছে? বিজোড় সংখ্যার সেট। তাহলে এইটাকে ঠিক তুমি কিভাবে গঠন করতে পারো, একটু বলো দেখি, একটু চিন্তা করো। চিন্তা করা হয়েছে? তাহলে তোমাদের কি চিন্তা করা শেষ, যেটা তোমাদেরকে চিন্তা করতে বলছি? দেখো এই সেটের যে উপাদানগুলা সেটা কি কি আছে, এটা হচ্ছে 7, 14, 21 আর 28, এই পর্যন্তই তো কনফাইন্ড, তাই না? তো এটা গঠন করতে বলছে সেট গঠন পদ্ধতিতে। তো সেট গঠন পদ্ধতির ক্ষেত্রে আমরা কি জানছিলাম, যে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে এক্স, তারপর কি দিতে হবে, সাচ দ্যাট, ঠিক আছে। এক্স সাচ দ্যাট এক্স, এটা লিখতে হবে, এটা নিয়ম। দেখো এই যে এক্স সাচ দ্যাট এক্স, এটা নিয়ম, ঠিক আছে। এখন তোমার কথা হচ্ছে যে আমি তারপরে কি লিখব। দেখো এই যে 7, 14, 21, 28, এই সংখ্যাগুলা যে আছে এগুলো 7-এর কি গুণিতক। তাহলে তোমাকে এরপরে লিখতে হবে এগুলো হচ্ছে এক্স হচ্ছে 7-এর গুণিতক। এখন তুমি গুণিতক লিখলে 7-এর গুণিতক তো অনেকগুলো আছে, কিন্তু আমি কিভাবে বুঝবো যে এটা 28 পর্যন্তই? তাহলে দেখো এখানে 7-এর গুণিতকটা কি 0-র চেয়ে বড়, তাই তো?
আচ্ছা, কিন্তু 28-এর সমান বা 28 থেকে ছোট, তাহলে এটাই হচ্ছে তোমার কি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ। কথা বুঝতে পারছো? দেখো এই যে 7-এর গুণিতক এবং 0 থেকে x এর ভ্যালুটা বড় কিন্তু 28-এর চেয়ে ছোট, তাহলে আমরা কিন্তু সেম জিনিসই লিখছি, জাস্ট এখানে একটা কমা হবে। ঠিক আছে, 7-এর গুণিতক আরেকটা হচ্ছে কি 0 থেকে x বড় এবং 28-এর চেয়ে ছোট। কেন? 7 অবশ্যই 0-র থেকে বড় আর 28-এর চেয়ে ছোট কেন? কারণ এইখানে দেখো তোমার লাস্ট এলিমেন্টটা হচ্ছে 28। ঠিক আছে, তাহলে 28-এর সমান বা 28 থেকে ছোট। ওকে, এরপরে কোশ্চেনে আমরা আসি। এটা তো আমরা সমাধান করছি। এইখানে তোমাকে বলছে 28-এর গুণনীয়ক। একটা জিনিস ক্লিয়ার হও, গুণিতক মানে হচ্ছে 7 একে 7, 7 দুগুণা 14, আগেরটার কনসেপ্টে বলতেছি, 7 একে 7, 7 দুগুণা 14, 3 7 21, 4 7 28, এটা হচ্ছে গুণিতক। আর এইখানে তোমাকে বলছে x যেন x 28-এর গুণনীয়ক। তাহলে 28-এর গুণনীয়ক কি কি আছে বলো দেখি। যে 28 2, 14 দুগুণা 28, তাহলে 28-কে কি দিয়ে ভাগ দেওয়া যায়? 2 ইন্টু 14, তারপর হচ্ছে কত 4 7 28। এই তো, এটাই তো হচ্ছে তার গুণনীয়ক, তাই না? তাহলে বি সেটের এলিমেন্ট গুলা কি কি হচ্ছে দেখো। বি সেটের এলিমেন্ট গুলা হচ্ছে আবার 1 ইন্টু 28ও করা যায়। ঠিক আছে, 1 ইন্টু 28ও করা যায়। তাহলে উপাদানগুলা কি কি হচ্ছে দেখো, 1 2 4 7 14 28, ক্লোজ করে দাও, শেষ। তাহলে 28-এর গুণনীয়ক, তাহলে 28-কে কিভাবে বের করা যায় আগে সেটা বের করতে হবে। তাহলে 1 ইন্টু 28 তো কত হচ্ছে 28, 14 দুগুণা কত হয় 28, 4 সাথে কত হয় 28। সো বুঝতেই পারতেছো যে যেগুলো যেগুলো গুণ করলে আমার 28 আসে সেই ভ্যালুগুলো আমার এখানে বসাইতে হবে। ঠিক আছে, দেখো যে আমি যেটা লিখছি সেটাই কিন্তু লেখা আছে। এই যে 28 হচ্ছে 1 ইন্টু 28, 2 ইন্টু 14, 4 ইন্টু 7, অ্যাট লাস্ট এই এলিমেন্টগুলো আমরা কিন্তু লিখছি। দেখো এই যে 1 2 4 7 14 28। এখন হয়তো জিনিসগুলো ধীরে ধীরে তোমাদের কাছে কিছুটা হইলো ক্লিয়ার হচ্ছে। ঠিক আছে, আমরা যখন আরো করব আরো ক্লিয়ার হবে। এখন দেখো এইখানে তোমাকে বলছে যে উদাহরণ 3, যে x such that x ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং x স্কয়ারের ভ্যালুটা, শর্ত হচ্ছে x স্কয়ারের ভ্যালুটা যেন 18-র চেয়ে বেশি না হয়। তাহলে আমাদের এইখানে x হচ্ছে শর্তটা, এই যে এটা, তাহলে x এর ভ্যালু আমি যদি 1 বসাই তাহলে 1 কি 18-র চেয়ে ছোট, তাহলে এটা আমার জাস্টিফাইড। 2 যদি বসাই তাহলে কত হয়, 2 এর উপর স্কয়ার করলে হচ্ছে আমার 4, যেটা হচ্ছে আমার জাস্টিফাইড। আমি 3 যদি বসাই তাহলে এটা এখানে 4, 3 বসাইলে হবে কত 9, তাহলে এটাও 18-র চেয়ে ছোট। 4 বসাইলে কত হবে 16, যেটা হচ্ছে তোমার 18-র চেয়ে ছোট। কিন্তু আমি x এর ভ্যালু যদি 5 বসাই তাহলে কত হচ্ছে 25, তাহলে 25 কি তোমার 18-র চেয়ে ছোট? ছোট তো না, তাহলে এটা আমার হবে না। ঠিক আছে, তাহলে এটা হবে না। তাহলে এলিমেন্টগুলো কি কি হচ্ছে, সি সেটের এলিমেন্টগুলো হচ্ছে 1 2 3 এবং 4। কথা কি বুঝতে পারছো কেন হইছে? কারণ 1 এর উপর স্কয়ার করলে হচ্ছে 1, যেটা 18-র থেকে ছোট, 2 এর উপর স্কয়ার করলে হচ্ছে 4, যেটা 18-র থেকেও ছোট, 3 এর উপর স্কয়ার করলে হচ্ছে 9, যেটা 18-র চেয়ে ছোট, 4 এর উপর স্কয়ার করলে হচ্ছে 16, যেটা 18-র চেয়ে ছোট। তাহলে উপাদানগুলো কি কি হচ্ছে 1 2 3 4। এরপরে আসো দেখো, এই যে সি সেট আমরা বের করছি এখান থেকে 1 2 3 4। কথা ক্লিয়ার যে আমি কিভাবে বের করছি? এরপরে আসো কাজ, এই কাজের ম্যাথটা কি বলছে একটু পড়ো। যে সি সমান সমান দেওয়া আছে এত, এটাকে সেট গঠন পদ্ধতির মাধ্যমে প্রকাশ করতে বলছে। কিসের মাধ্যমে? সেট গঠন পদ্ধতির মাধ্যমে। আর খ নাম্বারে তোমাকে বলছে বি হচ্ছে এত, এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। তাহলে তালিকা পদ্ধতির এই জিনিসটা তো একটু আগেই দেখছো, তাহলে এটা করে ফেলো তো। তাহলে এখানে কি হবে উপাদানটা 1 2 3 কি হবে 3 এর উপর কিউব মানে কত 27, তাহলে এটা আমার হবে না। তাহলে এইখানে আমার এলিমেন্টগুলো হচ্ছে 1 আর 2 তেই কনফাইন্ড। বুঝতে পারছো? এখন তুমি আসো হচ্ছে ক নাম্বারটার ক্ষেত্রে। ক নাম্বারটা কি দেওয়া আছে দেখো,
সি ইজ ইকুয়াল টু -9 -6 -3, আবার দেওয়া আছে 3 6 9। এই সেটটাকে সেট গঠন পদ্ধতির মাধ্যমে প্রকাশ করো। আমরা একটু আগে যেটা দেখছি সব প্লাস ছিল, তাই না? কিন্তু এইখানে দেখো তোমার নেগেটিভ সাইনও কিন্তু আছে, -9 আছে, -6 আছে, তারপর কত -3 আছে। তাহলে এই ক্ষেত্রে তুমি কি চিন্তা করবা বলো দেখি, যে ভাইয়া আমি এইখানে এইটা চিন্তা করব, তাহলে আমি এটা এইভাবে গঠন করতে পারবো। তাহলে ভাবো তো যে এখানে তোমার চিন্তাটা আসলে কি হবে। তাহলে তোমাদের চিন্তা করা যদি শেষ হয়ে থাকে তাহলে বলো যে তোমরা আসলে কি চিন্তাটা করছো। দেখো যদি কখনো এইরকম সেট গঠন পদ্ধতি বলে এবং সামনে যদি তোমার মাইনাস মাইনাস দেওয়া থাকে, তার মানে এখানে তোমার পূর্ণ সংখ্যার যে সেটটা আছে সেটা হচ্ছে জেড দিয়ে রিপ্রেজেন্ট করতেছে আমরা, এখানে জেড নিতে হবে। এন হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, যেটা হচ্ছে শুধু ধনাত্মককে বোঝায়, ঠিক আছে? কিন্তু এইখানে ধনাত্মক ঋণাত্মক যেহেতু দুটাই আছে, এই জন্য এখানে জেড নিতে হবে, ঠিক আছে? তাহলে দেখো এটাকে আমি সি কে এইভাবে লিখতে পারি, x such that x belongs to z, ঠিক আছে? এখন দেখো এখানে কি কোনো শূন্য আছে? শূন্য তো নাই। তাহলে এখানে লিখে দাও যে x is not equal to 0, x কখনো 0 হবে না। তাহলে x কি শর্ত মেনে চলতেছে? দেখো x তোমার মেনে চলতেছে x is equal to 3n, এই 3n এর শর্ত মেনে চলতেছে, কারণ n এর মান যখন 1 এটা হচ্ছে 3, n এর মান যখন -1 তখন হচ্ছে কত? -3। তাহলে লিমিটটা হচ্ছে কত? দেখো যে -3 থেকে n, এই যে দেখো এটা হচ্ছে কার ভ্যালু? এটা হচ্ছে তোমার n এর ভ্যালু। n এর ভ্যালু আমি এখানে বসাবো, তাহলে আমি এই যে এটা পাবো, ঠিক আছে? তাহলে এই যে এটার সমাধান হচ্ছে এই যে এটা। ক্লিয়ার? দেখে নাও, বিলংস টু জেড। তাহলে জেড, হ্যাঁ জেড হচ্ছে কি আমার এই সংখ্যা। ওকে ডান। তাহলে বুঝতে পারছো এটা হচ্ছে ক্রিটিক্যাল কেন। এখানে অবশ্যই লিখতে হবে x ইজ নট ইকুয়াল টু 0, অবশ্যই লিখতে হবে। এরপরে আসো সসীম সেট। যেসব সেটের উপাদান নির্দিষ্ট সেসব সেটকে আমরা বলি হচ্ছে সসীম সেট। দেখো যে যেসব সেটের উপাদান গণনা করা যায়, তাহলে নির্দিষ্ট মানে কি? যেটা তুমি কাউন্ট করতে পারবা, তার মানে যেটা হচ্ছে তোমার কাউন্টেবল। তাহলে যেসব সেটের উপাদান গণনা করে নির্ধারণ করা যায়, তার মানে আমি কাউন্ট করতে পারবো, ঠিক আছে? এই জন্য এই সেটগুলাকে আমরা বলতেছি হচ্ছে সসীম সেট। আচ্ছা, তো সসীম সেটের একটা উদাহরণ দেন তো ভাইয়া। যেমন ধরো সসীম সেটের একটা উদাহরণ হচ্ছে এ একটা ধরো সেট, এটা তো এইভাবে লিখতে হবে। ধরো এ একটা সেট, এই সেটের এলিমেন্টগুলো হচ্ছে 2 3 4 এবং 5। তাহলে দেখো তো এই সেটের উপাদানগুলা কি গণনা করে নির্ধারণ করা যাচ্ছে? যাচ্ছে। তাহলে এই ধরনের সেটকে বলতেছে আমরা সসীম সেট বা ইংরেজিতে ফাইনিট সেট। কথা ক্লিয়ার? এই সেটের তাহলে উপাদান সংখ্যা কয়টি? এই সেটের উপাদান সংখ্যা হচ্ছে 4টি। উপাদান হচ্ছে আমার 4টি। কথা কি ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা একটু আগাই। দেখো অসীম সেট বা ইনফিনিট সেট, যেসব সেটের উপাদান নির্দিষ্ট না সেসব সেটকে আমরা কি বলতেছি? অসীম সেট। বা গুণে শেষ করা যাবে না, ঠিক আছে? এই যে লেখা আছে গণনা করে শেষ করা যায় না, তাহলে সেসব সেটকে আমরা কি বলতেছি বলো? সেসব সেটকে আমরা বলতেছি অসীম সেট। এইখানে দেখো আমি একটু আগে বলছিলাম যে আগের ম্যাথটার ক্ষেত্রে ওই যে মনে আছে যে জেড নিয়ে করাইছিলাম, ওইখানে আমি বলছিলাম যে n হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, মনে আছে? এই যে দেখো n হচ্ছে 1 2 3 4 ধনাত্মক স্বাভাবিক সংখ্যার সেট, আর পূর্ণ সংখ্যার সেট হচ্ছে জেড, এটা মনে রাখতে হবে। তাহলে পূর্ণ সংখ্যার সেটকে কি দিয়ে রিপ্রেজেন্ট করে? এটাও একটা কোশ্চেন। এটা হচ্ছে জেড দিয়ে রিপ্রেজেন্ট করে। আবার যদি বলে মূলদ সংখ্যার সেট, তাহলে মূলদ সংখ্যার সেটকে রিপ্রেজেন্ট করা হয় হচ্ছে কিউ দিয়ে, ঠিক আছে? এই জিনিসগুলো মনে রাখতে হবে। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো এখানে বলছে অসীম সেটের একটা উদাহরণ দেন তো ভাইয়া এখন। তাহলে ধরো অসীম সেট হচ্ছে আমার জেড একটা, তাহলে এটা তো অনেক কিছুই হইতে পারে। দেখো -4 -3 -2 -1 0 1 2 3 4 ডট ডট চলতে আছে।
এইদিকে সে কত দূর যাবে ইনফিনিটি, এইদিকে সে কত দূর যাবে মাইনাস ইনফিনিটি। তাহলে তুমি কি এর এলিমেন্টগুলা গুণে বের করতে পারবা? তুমি তো গুণে বের করতে পারবা না। এই জন্য এটাকে আমরা বলতেছি হচ্ছে অসীম সেট বা ইনফিনিট সেট। এখন বলছে যে দেখাও সকল স্বাভাবিক সংখ্যার সেট একটা অসীম সেট। আচ্ছা, স্বাভাবিক সংখ্যার সেট কি আছে? n n এ কি আছে দেখো, 1 2 3 4 5 6 7, এই তো চলতে আছে। এটা কি তুমি গুণে শেষ করতে পারবা? তুমি তো শেষ করতে পারবা না। যেহেতু আমি গুণে শেষ করতে পারতেছি না, সেই জন্য এই n বা স্বাভাবিক সংখ্যার সেট হচ্ছে একটা অসীম সেট। কথা বুঝতে পারছো? আচ্ছা দেখো, এখানে ঠিক একই কথা লেখা আছে। তো এখানে ব্যাখ্যাটা আরেকভাবে দেওয়া হয়েছে। আমি যেটা বলছি 1 2 3 4 আমি গুণে শেষ করতে পারতেছি না, যার কারণে এটা হচ্ছে আমার একটা অসীম সেট। এখন এখানে আবার ভেঙে ভেঙে অনেকভাবে লেখা যায়। যেমন ধরো যে জোড় সংখ্যক সেট, বেজোড় সেট, গুণিতক দিয়ে করা যায়, ওয়ান হোয়াট এভার। কিন্তু তুমি যদি 2 মার্কের কোশ্চেন দেয়, তুমি জাস্ট আমি যেটা বলছি এইটুক করলেই এনাফ, ঠিক আছে?